ভোটে ভরাডুবির ভয়ে বিএনপিকে ঘায়েল করার ষড়যন্ত্র চলছে বলছেন আব্বাস। জানাবো, মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। জানাবো, ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় মানুষের না অন্য প্রাণীর, জানতে অপেক্ষা। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি, তুলে ধরা হবে নির্বাচনের রোডম্যাপ। এবং সর্বশেষ জানাবো, সংস্কার নিয়ে রাজনৈতিক নেতাদের মত, আলোচনা টেবিলেই সমাধানের পথ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোটে ভরাডুবির ভয়ে বিএনপিকে ঘায়েল করার ষড়যন্ত্র চলছে বলছেন আব্বাস। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না এবং নির্বাচনের কথা বলে তাদের গাঁট্টা দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে বিএনপিকে ঘায়েল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। মির্জা আব্বাস বলেন, বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, এমনকি বিএনপিকে ইসলাম বিরোধী দল হিসেবে বলার চেষ্টা করা হচ্ছে। মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাঁট্টা দেওয়া শুরু হয়। একটি গণতান্ত্রিক দেশে ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না, বিদেশে বসে অনেকে তরুণদের বিশৃঙ্খল করছে, অতি উৎসাহী করে তুলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সরকারের উদ্দেশ্যে আব্বাস বলেন, সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। ৩১ দফার মধ্যে সব সংস্কারের রূপরেখা আছে। ২০২৩ সালে এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে। তিনি বলেন, অনেকে গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু দীর্ঘ সময় পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপি। জুলাই আগস্টে সরকারের পতনের বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিএনপি। মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অভিযোগের গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। তদন্তে দেখা গেছে ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে দমনে নৃশংস পন্থা অবলম্বনে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রত্যক্ষ ইন্ধন দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই তদন্তের ১০০ পৃষ্ঠার বেশি প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে জাতিসংঘ। সরকারের নির্ভরযোগ্য বেশ কয়েকটি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে নিজেদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত কমিশন একটি প্রতিবেদন বাংলাদেশের সরকারের কাছে পাঠায় জাতিসংঘ। ওই সময় সরকারের কাছ থেকে এই প্রতিবেদনের প্রতিক্রিয়া চাওয়া হলে সেটি দেওয়া হয়। এরপরই প্রতিবেদন চূড়ান্ত করে জাতিসংঘ প্রতিবেদন পাওয়া তথ্য বিষয়ে সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। জুলাই আগস্টের নৃশংসতায় বিগত সরকারের প্রত্যক্ষ ইন্ধন পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের উপর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে কিছু কিছু ঘটনা লোকমুখে শোনা বা পুরোপুরি তথ্যপত্র প্রদান না করতে পারায় তদন্ত কমিশন পুনরায় ওইসব ঘটনাবলী তদন্ত করার পরামর্শ দিয়েছে। প্রতিবেদনটিতে জুলাই আগস্টে কি কি ঘটেছে এবং ভবিষ্যতে করণীয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, এই প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে এসেছে। এতে আবু সাইদের মারা যাওয়া ছবি ব্যবহার করা হয়েছে। পুলিশ যে আবু সাইদকে গুলি করেছে এবং গুলিতে তার শরীর থেকে রক্ত ঝরেছে এমন ছবি খুব কাছ থেকে জুম করে দেখানো হয়েছে। এছাড়া পুলিশের গুলির সময় তার কাছে যে কোনো অস্ত্র ছিল না সেটিও এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গুলি করার পরও মানুষ সরে যায় না বলতে শোনা যায়। ওই পুলিশ কর্মকর্তার ভিডিও রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারার দৃশ্য প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। এতে জুলাইয়ের বেশ কিছু ঘটনার জন্য সরেজমিনে থাকা আইন শৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে। এছাড়া ছাদ থেকে শিক্ষার্থীদের ফেলে দেওয়ার একটি ঘটনা প্রতিবেদনে উঠে এসেছে। সরকারের এক জ্যেষ্ঠ কূটনৈতিক বলেন, মদ্দা থাকার বিগত সরকারের উপর জুলাই আগস্টের নৃশংসতায় দায়ী যাচ্ছে। আগের সরকার প্রত্যক্ষ ইন্ধনে যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেটি প্রতিবেদনে আছে। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন উৎস থেকে যেসব তথ্য প্রমাণ পেয়েছে সেগুলো জাতিসংঘের তদন্ত কমিশনকে দিয়েছে। সরকারের কাছ থেকে পাওয়া তথ্য প্রমাণ এবং তদন্ত কমিশন যেসব সাক্ষাৎকার নিয়েছে সবকিছু মিলিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে তারা আমাদের দ্বারা এবং তাদেরকে মিলিয়ে ১ জুলাই থেকে ১৫ আগস্টের উপর ভিত্তি করে প্রতিবেদন হয়েছে। প্রতিবেদনে জুলাই আগস্টে কি কি ঘটেছে এবং ভবিষ্যতে করণীয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেসব ঘটনা ঘটেছে সেগুলো প্রয়োজনে পুনরায় তদন্ত করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টের গুরুত্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এই লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ককে চিঠি লেখেন। পরবর্তী পদক্ষেপে তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি প্রধান রুরি ম্যানগোভার্নের নেতৃত্বে ৩ সদস্যের একটি অগ্রবর্তী দল গত বছরের ২২ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন। এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল তথা তথ্য অনুসন্ধান দল ১ মাসের বেশি সময় বাংলাদেশে অবস্থান করে। বাংলাদেশ ঘটে দেওয়া গত জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ১৫ ধরনের
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তদন্তের স্বার্থে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে। ধানমন্ডি 32-এ পাওয়া হাড়গোড় মানুষের না, অন্য প্রাণীর জানতে অপেক্ষা। রাজধানী ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙাবাড়ি এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে, তবে এগুলোর মানুষের নাকি অন্য কোনো প্রাণী তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন। ইতিমধ্যে এই আলামত সংগ্রহ করেছে সিআইডি। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ ঢাকা পোস্টকে বলেন, 32 নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণী তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে যাবেন, পরে তারা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান বলেন, ধানমন্ডি 32 নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল আজ সকাল 9টায় গিয়ে সিআইডির ক্রাইম সিনে অপরাধের আলামত সংগ্রহ দক্ষ একটি দল, তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি, তুলে ধরা হবে নির্বাচনের রোডম্যাপ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। বৈঠকের বিষয়ে রোববার দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে, কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠক বিএনপির পক্ষে করা উপস্থিত থাকবেন, সে বিষয়ে নিশ্চিত করে তথ্য এখনো পাওয়া যায়নি। বিএনপি সূত্র জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে। এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্যকে বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়। সংস্কার নিয়ে রাজনৈতিক নেতাদের মত, আলোচনার টেবিলে সমাধানের পথ। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা টেবিলে সমাধান খুঁজবে রাজনৈতিক দল। এর আগে তারা নিজ নিজ দলীয় ফর্মে এসব সুপারিশ নিয়ে আলোচনার পর্যালোচনা করবে। কমিশনের কোনো সুপারিশ এখনই বাস্তবায়ন যোগ্য তা তুলে ধরবে। রাজনৈতিক দলগুলো পাশাপাশি যে বিষয়গুলো নির্বাচিত সরকার করবে সেগুলো সুস্পষ্ট মতামত দেবেন নেতারা। বিশেষ করে সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের হাত দিতে নেতাদের আরো চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। বিষয়টি তারা নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দেওয়ার কথা বলেছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এসব কথা বলেন। যারা বলেন কমিশনের প্রস্তাবগুলোই চূড়ান্ত নয়, দেখার বিষয় এসব থেকে কোনো প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকার গ্রহণ করে। কেউ বলেছেন বেশ কিছু প্রস্তাব গ্রহণযোগ্য, অনেকে বলেছেন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সুপারিশ বাস্তবায়ন করতে হবে। প্রায় সবাই সংবিধানের মত গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। চলতি মাসের মাঝামাঝি সংস্কার প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর সম্ভাবনা আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংলাপের মাধ্যমে আগামী নির্বাচনের পথানুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। সংস্কারের সুপারিশ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রোববার যুগান্তরকে বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো আমরা বিএনপি আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর আলোচনা করব। এছাড়া সরকার বিষয়গুলো নিয়ে টেস্ট হোল্ডারদের সঙ্গে কথা বলবে। তিনি বলেন, আমরা প্রস্তাবগুলো দলের নীতি নির্ধারণী ফর্মে আলোচনার পর বিস্তারিত জানাবো। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এই প্রসঙ্গে রোববার যুগান্তরকে বলেন, এখন তো কেবল সংস্কার কমিশন প্রস্তাবগুলো এসেছে, এটাই চূড়ান্ত নয়। প্রস্তাবগুলো থেকে সরকার কোনটাই বাস্তব করবে না, কোনটাই গ্রহণ করেছে। প্রস্তাবগুলো থেকে সরকার কোনটা বাস্তবায়ন করবে, কোনটা গ্রহণ করেছে, এটা নিয়ে রাজনৈতিক দল ও স্টক হোল্ডারদের সঙ্গে সরকার মত বিনিময় করবে। এ ব্যাপারে পক্ষে বিপক্ষে আরো যোগ বিয়োগ হবে, তখন কথা বলবে। এটার অর্থ এই নয় যে এটি সরকার গ্রহণ করে নিয়েছে। তিনি আরো বলেন, প্রস্তাব তো আসতেই পারে। এক একটা কমিশন এক একটা প্রস্তাব দিয়েছে। ওই কমিশনের সদস্য তারা যেটাকে ভালো মনে করেছেন বা অধিকাংশ কমিশন সদস্য যে মত দিয়েছেন সেটিকে তারা প্রস্তাব আকারে নিয়ে দিয়েছেন। এখন কোনটা সরকার গ্রহণ করে এটা বোঝা যাচ্ছে না। গ্রহণ করলে তারা রাজনৈতিক দলগুলোর মতামত চাইবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কার কমিশনের রিপোর্টগুলো থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কারগুলো পৃথক করা যাচ্ছে। নির্বাচনের আগে বাস্তবায়ন করা যায় এমন স্বল্প মেয়াদী সুপারিশ এবং যেগুলোর বিষয়ে ঐক্যমত প্রয়োজন সেগুলো চিহ্নিত করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব বিষয়ে ঐক্যমত স্থাপনে জোর দেওয়া হবে। এরপর নির্বাচনে সরকার দীর্ঘমেয়াদী সেসব সংস্কার করবে, সেগুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি চলতে থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, গণহত্যার বিচারিক কার্যক্রম সহ এই সরকারের অন্যান্য কর্মকাণ্ড। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।